ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা এমসিকিউ নিয়েছি। সেই এমসিকিউ এর আমি ডিটেল কিন্তু আলোচনা করব। দেখো, তোমাদের কিন্তু মিসলেনিয়াস হয়ে গেছে, মিসলেনিয়াসে আমি কিন্তু অনেক ভিডিও দিয়েছিলাম। ক্লার্কশিপ হয়ে গেছে, ক্লার্কশিপেও কিন্তু তোমাদের জন্য অনেক আমি হেল্প করেছি যাতে তোমাদের এক্সামে ভালো হয়। এবারে আমার টার্গেট কিন্তু কি এনটিপিসি এবং হচ্ছে ডব্লিউবিসিএস এবং তোমরা যেটা দিবে সেটা হচ্ছে পুলিশের এক্সাম। তাহলে এখন কয়েকটা জিনিসকে আমি টার্গেট করব, সেটা কি কি? একটা হচ্ছে কি এনটিপিসি, আচ্ছা ডব্লিউবিসিএস, ডব্লিউবিসিএস এবং তোমার ডব্লিউবিপি অথবা কেপি। ঠিক আছে, তাহলে এই সমস্ত এক্সাম গুলোকে টার্গেট করে আমি তোমাদের কিন্তু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমাদের কিন্তু এই সমস্ত এক্সাম গুলোকে তোমরা কিন্তু ইজিলি ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, চলো আজকে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন নিয়েছি, যেহেতু তোমাদের পুলিশ এক্সাম খুব কাছে আছে। তাই তোমাদের একটা কোশ্চেন দেখো পরে, যে ন্যাশনাল পুলিশ একাডেমি ইজ লোকেটেড অ্যাট। তাহলে ন্যাশনাল পুলিশ একাডেমিটা কোথায় অবস্থিত, এটা পরীক্ষায় কিন্তু আসে। মনে রাখবে ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় আছে, না হায়দ্রাবাদে। এবং পরে ন্যাশনাল ডিফেন্স একাডেমি মানে এনডিএ, এটাও কিন্তু পরীক্ষায় এসেছে যে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত। মনে রাখবে এটা কিন্তু খাড়াকুয়াশলাতে অবস্থিত। খাড়াকুয়াশলাটা কোথায় অবস্থিত, না পুনার একটা জায়গা, পুনার একটা জায়গা, সেটা হচ্ছে খাড়াকুয়াশলা। ক্লিয়ার? এবং যেহেতু তোমরা পুলিশের এক্সাম দেবে, পুলিশের দিয়ে একটা কোশ্চেন আছে যে পুলিশ ডে কবে পালন করা হয়। ঠিক আছে, পুলিশ ডে কবে পালন করা হয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের কিন্তু পুলিশের এক্সামে এসেছিল। মনে রাখবে পুলিশ ডে পালন করা হয় 1 সেপ্টেম্বর। ঠিক আছে, 1 সেপ্টেম্বর কিন্তু মনে রাখবে যে পুলিশ ডে পালন করা হয়। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু হায়দ্রাবাদ সম্বন্ধে আমরা কয়েকটা পয়েন্ট দিয়ে নিই। হায়দ্রাবাদটা কোন নদীর তীরে, প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। হায়দ্রাবাদ কিন্তু মুসি নদীর তীরে। ঠিক আছে, কোন নদীর তীরে, মুসি নদীর তীরে। হায়দ্রাবাদকে মনে রাখবে, হায়দ্রাবাদকে কি বলা হয়, ভাগ্যনগর বলা হয়। ঠিক আছে, কি বলা হয়, ভাগ্যনগর বলা হয়। হায়দ্রাবাদকে কি বলা হয়, হাইটেক সিটি বলা হয়। ঠিক আছে, কি সিটি বলা হয়, হাইটেক। হায়দ্রাবাদকে কি বলা হয়, হাইটেক সিটি বলা হয়। এবং হায়দ্রাবাদ থেকে মনে রাখবে, দেখো প্রশ্ন কিন্তু অনেক আসে। মনে রাখবে এখানেই কিন্তু গোলকোন্ডা আছে। গোলকোন্ডা ফোর্ট তোমরা নিশ্চয়ই পড়েছো। ঠিক আছে, যে গোলকোন্ডা ফোর্ট কোথায় অবস্থিত, গোলকোন্ডা, গোলকোন্ডা ফোর্ট মনে রাখবে এটা কোথায় অবস্থিত, না এটা তো হায়দ্রাবাদে অবস্থিত। ঠিক আছে, এবং পরে এই যে গোলকোন্ডা ফোর্ট কোন বংশ তৈরি করেছিল, মনে রাখবে কাকাতিয়া বংশ। ঠিক আছে, কাকাতিয়া ডাইনেস্টি, কাকাতিয়া ডাইনেস্টি এটা কিন্তু তৈরি করেছিল। ক্লিয়ার? আচ্ছা, হায়দ্রাবাদে আরো ইম্পর্টেন্ট কি, হায়দ্রাবাদে চার মিনার আছে। ঠিক আছে, কি আছে, না চার মিনার। যেগুলো বলবো কিন্তু মনে রাখবে এগুলো কিন্তু পরীক্ষায় আসে, আমি একদম পরীক্ষায় আসা প্রশ্নই কিন্তু বলবো। ঠিক আছে, আচ্ছা দেহরাদুন, দেহরাদুনে তোমরা নিশ্চয়ই জানো দেহরাদুনে হচ্ছে বন গবেষণাগার আছে। কি আছে, না বন গবেষণাগার। তাহলে বন গবেষণাগার কোথায় অবস্থিত, মনে রাখবে সেটা কিন্তু মানে হায়দ্রাবাদে অবস্থিত। ঠিক আছে, ফরেস্ট রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত, হায়দ্রাবাদে অবস্থিত। আচ্ছা, এটা তোমাদের হায়দ্রাবাদ সম্বন্ধে আমি বলি, সরি সরি এই দেহরাদুনে অবস্থিত হচ্ছে ফরেস্ট রিসার্চ সেন্টার, মানে বন গবেষণাগার। আচ্ছা, হায়দ্রাবাদ থেকে একটা পয়েন্ট আস, খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, আগে যখন ভারত স্বাধীন হয় তখন কিন্তু ভারতবর্ষের অংশ কিন্তু হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীর, জুনাগড় এগুলো কিন্তু ছিল না। ঠিক আছে, এগুলোই মনে রাখবে একটা ছোট ছোট রাজারা ছিল কিন্তু। হ্যাঁ, পরবর্তীতে কিন্তু এই হায়দ্রাবাদকে কিন্তু ক্যাপচার করা হয়েছিল অপারেশন পোলোর মাধ্যমে। ঠিক আছে, মানে অপারেশন পোলোর মাধ্যমে কিন্তু একে ভারতবর্ষের কিন্তু অংশ করা হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অপারেশন পোলো, অপারেশন পোলো। তাহলে পুলিশ পাঠিয়ে মনে রাখবে অপারেশন পোলো মানে হায়দ্রাবাদকে ক্যাপচার করা হয়। তাহলে অপারেশন পোলো কার সঙ্গে রিলেটেড, মনে রাখবে হায়দ্রাবাদের সঙ্গে রিলেটেড। বেঙ্গালুরু, বেঙ্গালুরু খুব ইম্পর্টেন্ট, বেঙ্গালুরু হবে ইসরোর হেডকোয়ার্টার। ঠিক আছে, ইসরো, ইসরোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, মনে রাখবে বেঙ্গালুরুতে অবস্থিত।
পরে যে ইসরো কবে তৈরি হয়েছিল, খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, 1969 সালে কিন্তু ইসরো তৈরি হয়েছিল। ঠিক আছে, চলো এবারে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। ন্যাশনাল স্পোর্টস ডে ইজ সেলিব্রেটেড অন, তাহলে ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালন করা হয়? তাহলে মনে রাখবে ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয় 29শে আগস্ট। এই 29শে আগস্ট কিন্তু মেজর ধ্যানচাঁদের জন্মদিন। ঠিক আছে, মেজর ধ্যানচাঁদ, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই দিনটা মনে রাখবে কি না, ন্যাশনাল স্পোর্টস ডে কি সেলিব্রেট করা হয়। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন আসে, মানে ভারতবর্ষের সব থেকে হাইয়েস্ট স্পোর্টস এর অ্যাওয়ার্ড কি আছে, মানে খেলার জগতের সব থেকে হাইয়েস্ট অ্যাওয়ার্ড কি? মনে রাখবে আগে কিন্তু ছিল রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, সেটা কিন্তু বর্তমানে চেঞ্জ করে এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড কিন্তু হয়েছে। ঠিক আছে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, মেজর চাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মনে রাখবে। তাহলে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, এটা কিন্তু মনে রাখবে যে আমাদের ভারতবর্ষের সব থেকে স্পোর্টস এর জগতে সব থেকে হাইয়েস্ট অ্যাওয়ার্ড। 12ই জানুয়ারি, 12ই জানুয়ারি সম্বন্ধে কি পড়তে হবে? তোমরা সবাই জানো যে 12ই জানুয়ারি কিন্তু স্বামী বিবেকানন্দের জন্মদিন, তাই তো? বিবেকানন্দ, বিবেকানন্দ। পরে যে স্বামী বিবেকানন্দের জন্ম কোথায় হয়েছিল? ঠিক আছে, মনে রাখবে জন্ম হয়েছিল কোথায় না, কলকাতাতে। কলকাতায় মনে রাখবে ইনার জন্মস্থান। ঠিক আছে, এবং এই যে স্বামী বিবেকানন্দের জন্ম 12ই জানুয়ারি বললাম, এই 12ই জানুয়ারি কি পালন করা হয়? ঠিক আছে, মনে রাখবে যুবদের আইকন কে ছিল না, স্বামী বিবেকানন্দ। এই জন্য কিন্তু মনে রাখবে এই 12ই জানুয়ারি কি পালন করা হয় না, ইউথ ডে পালন করা হয়। ঠিক আছে, ন্যাশনাল ইউথ ডে, ন্যাশনাল ইউথ ডে পালন করা হয়। ক্লিয়ার, মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম। আচ্ছা, 23শে জানুয়ারি, 23শে জানুয়ারি সবাই জানো যে এই দিনটা কার জন্মদিন? সেটা হচ্ছে নেতাজির জন্মদিন, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তাই তো? এবারে এই 23শে জানুয়ারি কি পালন করা হয়? মনে রাখবে 23শে জানুয়ারি ইন্ডিয়া একটা দিন পালন করে, এবং হচ্ছে ওয়েস্ট বেঙ্গল একটা দিন পালন করে। ঠিক আছে, মনে রাখবে ইন্ডিয়া কি না পরাক্রম দিবস পালন করে। ঠিক আছে, পরাক্রম, পরাক্রম দিবস। ঠিক আছে, আর ওয়েস্ট বেঙ্গল কি পালন করে না দেশ নায়ক দিবস, দেশ নায়ক ডে। ঠিক আছে, দেশ নায়ক দিন, দেশ নায়ক দিবস পালন করে, দেশ নায়ক দিবস। ঠিক আছে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সরকার কিন্তু পালন করে। তাহলে ইন্ডিয়ান সরকার মানে ভারত সরকার কি পালন করে? পরাক্রম দিবস পালন করে। ঠিক আছে, এবং পরে এই যে নেতাজি, নেতাজির জন্ম কোথায় হয়েছিল? নেতাজির জন্ম খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেছিল। ঠিক আছে, কটক, কটক কিন্তু ইনার জন্মস্থান। ঠিক আছে, উড়িষ্যা। ক্লিয়ার? 30শে জানুয়ারি, 30শে জানুয়ারি এই দিনটা মনে রাখবে কি না, 30শে জানুয়ারি 1948 সালে কি হয়েছিল না, আমাদের গান্ধীজিকে হত্যা করা হয়েছিল, তাই তো? গান্ধীজি, গান্ধীজিকে হত্যা করা হয়েছিল, এজন্য কিন্তু এই দিনটাকে কি পালন করা হয় না, দেখো তোমাদের এগুলো পরে যে এই গান্ধীজিকে কে হত্যা করেছিল। ঠিক আছে, গান্ধীজিকে কে হত্যা করেছিল? আচ্ছা, তোমরা কিন্তু এটা আমাকে বলবে। তোমাদের জন্য একটা প্রশ্ন রাখলাম যে দেখো মনে রাখবে তোমার এই 30শে জানুয়ারি কি দিন পালন করা হয় সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আমি এটা তোমাদের রাখলাম। আচ্ছা, প্রশ্ন পড়ে এই যে গান্ধীজির শেষ শব্দ মানে শেষ ওয়ার্ড কি ছিল? ঠিক আছে, এটা কিন্তু মানে শেষ ওয়ার্ড ছিল হচ্ছে হে রাম। ঠিক আছে, হে রাম। যখন তিনি মৃত্যুবরণ করছেন সেই সময় কিন্তু ইনার লাস্ট শব্দ কি ছিল? হে রাম। এবং ইনাকে হত্যা করেছিল আমরা জানি যে নাথুরাম গডসে কিন্তু হত্যা করেছিল। ঠিক আছে, সেটা তোমরা কিন্তু জানো। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। নীতি আয়োগ কবে গঠিত হয়?
নীতি আয়োগ পরীক্ষায় আসে, মনে রাখবে 1 জানুয়ারি 2015 সালে কিন্তু নীতি আয়োগ কি হয়, গঠিত হয়। এই 15 মার্চ 1950 সালে মনে রাখবে ন্যাশনাল প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল। ন্যাশনাল প্ল্যানিং কমিশন, প্ল্যানিং কমিশন যে ন্যাশনাল প্ল্যানিং কমিশন 15 মার্চ 1950 সালে তৈরি হয়েছিল। এবারে প্রশ্ন পড়ে যে ন্যাশনাল প্ল্যানিং কমিশন এটা কোন দেশ থেকে এই কনসেপ্টটা নেওয়া হয়েছিল? মনে রাখবে এই কনসেপ্টটা নেওয়া হয়েছিল ইউএসএসআর, মানে রাশিয়া থেকে এই কনসেপ্টটা কিন্তু নেওয়া হয়। এবং এই ন্যাশনাল প্ল্যানিং কমিশনকে কিন্তু চেঞ্জ করে, ঠিক আছে, যখন নরেন্দ্র মোদী সরকার মানে বিজেপি সরকার যখন তোমার ভারতবর্ষে আসে, তখন কিন্তু এই ন্যাশনাল প্ল্যানিং কমিশনটা চেঞ্জ করে কি করা হয় না নীতি আয়োগ করা হয়। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট। এবং পরে এই নীতি আয়োগের চেয়ারম্যানকে, চেয়ারম্যান মনে রাখবে নীতি আয়োগের চেয়ারম্যান অলওয়েজ সর্বদা কি হবে, যে পিএম হবে, প্রাইম মিনিস্টার যে হবে সে কিন্তু নীতি আয়োগের চেয়ারম্যান। ক্লিয়ার? এবং পরে এখান থেকে নীতি আয়োগের সিইও কে, ঠিক আছে, ভাইস চেয়ারম্যান কে, এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে আসে, তোমরা একবার দেখে নিবি। আচ্ছা, 1 এপ্রিল 1935 সাল, এই সালটা ইম্পর্টেন্ট কেন না, এই সময় কিন্তু আরবিআই তৈরি হয়েছিল, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আমরা সবাই জানি যে আমাদের ভারতবর্ষের কিন্তু সব থেকে বড় ব্যাংকের নাম, সেটা হচ্ছে তোমার বৃহত্তম ব্যাংক, সেটা হচ্ছে তোমার আরবিআই, তাই তো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935 সালে তৈরি হয়েছিল। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মনে রাখবে এটা ন্যাশনালাইজেশন, জাতীয়করণ কবে হয়েছিল? ন্যাশনালাইজেশন, ন্যাশনালাইজড, ঠিক আছে, ন্যাশনালাইজ বা জাতীয়করণ হয়েছিল মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1949 সালে। তাহলে 1949 সালে কিন্তু এই আরবিআই কি হয়েছিল, জাতীয়করণ হয়েছিল। আরবিআই যে গঠন হয়েছিল কোন কমিটির সুপারিশে তৈরি হয়েছিল? মনে রাখবে হিল্টন ইয়ং কমিটি সুপারিশে। হিল্টন ইয়ং কমিটি সুপারিশে মনে রাখবে এই আরবিআই কিন্তু তৈরি হয়েছিল। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট, যে পয়েন্টগুলোই বলবো সবটাই কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্টই তোমাদের আমি কিন্তু বলবো। ঠিক আছে, চলো। এডুকেশন, রাইট টু এডুকেশন অ্যাক্ট কবে চালু হয়? তোমরা জানো যে রাইট টু এডুকেশন মনে রাখবে 2009। আর যদি বলা হয় রাইট টু ইনফরমেশন, RTI, মানে রাইট টু ইনফরমেশন, তখন কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাবে 2005-এ। ঠিক আছে? এবং 2001 তোমরা সবাই জানো যে সর্বশিক্ষা অভিযান, ঠিক আছে, সর্বশিক্ষা অভিযান কিন্তু লঞ্চ করা হয়েছিল, শিক্ষা অভিযান। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, সর্বশিক্ষা অভিযান 2001 সালে কিন্তু। হ্যাঁ, আর তোমরা সবাই জানো যে এডুকেশন মানে যে শিক্ষা, ঠিক আছে, শিক্ষা কোন লিস্টের মধ্যে পড়ছে, পরীক্ষায় আসে শিক্ষা কোন লিস্টের মধ্যে? মনে রাখবে শিক্ষা কিন্তু যুগ্ম তালিকা, মানে কনকারেন্ট লিস্ট, যুগ্ম তালিকার মধ্যে কিন্তু পড়ছে। ঠিক আছে, তাহলে খুব ইম্পর্টেন্ট যে শিক্ষা শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকা। আমরা সবাই জানি যে আমাদের 3টা লিস্ট আছে, কি কি না, স্টেট লিস্ট, কনকারেন্ট, স্টেট ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। সেই কনকারেন্ট লিস্টের মধ্যে কি পড়ছে মনে রাখবে, শিক্ষা বা এডুকেশন, এটা কিন্তু কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ছে। আচ্ছা, তোমাদের আরো ইম্পর্টেন্ট পয়েন্ট একটা, যে এই যে এডুকেশন বা শিক্ষা, তাই তো, মনে রাখবে শিক্ষা একটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটস, মানে মৌলিক অধিকার। ঠিক আছে, মৌলিক অধিকার। তো নম্বর আর্টিকেলে না 21A তে বলা হয়েছে যে শিক্ষা কিন্তু একটা কি মৌলিক অধিকার। এবং পরে তাহলে 21A আর্টিকেলের কিন্তু আছে, এই 21 আর্টিকেলে কি বলা আছে না 6 থেকে 14 বছর পর্যন্ত, ঠিক আছে, 6 থেকে 14 বছর পর্যন্ত কিন্তু সমস্ত শিশুকে কি করতে হবে না শিক্ষা দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, কি না ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে যে এই এডুকেশন বা শিক্ষা। ঠিক আছে, চলো এবার দেখে নি পরের পয়েন্ট কি আছে।
ভোটিং এজ ইজ রিডিউসড 18 থেকে 21 ইন হুইচ ইয়ার, তাহলে কোন বছর মানে তোমার যে ভোটের বয়সটাকে 18 থেকে 21 বছর মানে তোমার, সরি এটা হচ্ছে ভুল লেখা হয়ে গেছে, তো মানে 21 থেকে 18 বছর করা হয়েছিল কোন বছর আর কি, ভোটের বয়সটাকে কমিয়ে 21 থেকে 18 বছর, ঠিক আছে, 21 থেকে 18 বছর করা হয় কোন বছরে, খুব ইম্পর্টেন্ট মনে রাখবে 1989 সালে, ঠিক আছে, 1989 সালে কি করা হয়েছিল, 1989, খুব ইম্পর্টেন্ট। এই 1989 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে, 61তম সংবিধান সংশোধন, ঠিক আছে, সংশোধন 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে মনে রাখবে যে মানে ভোটের যে বয়সটা সেটা কিন্তু 21 থেকে কিন্তু 18 বছর করা হয়, কমিয়ে আর কি। আচ্ছা, পরে যে এই সময় পিএম কে ছিল, মনে রাখবে পিএম ছিল রাজীব গান্ধী, ঠিক আছে, তাহলে রাজীব গান্ধী কিন্তু এই সময় কি ছিল না পিএম ছিলেন, কি ছিলেন না পিএম, প্রাইম মিনিস্টার ছিলেন, ঠিক আছে, মনে রাখবে রাজীব গান্ধী কিন্তু সব থেকে ইয়ংগেস্ট পিএম, পরে এটা খুব ইম্পর্টেন্ট, ইয়ংগেস্ট মানে একদম নবীনতম, ঠিক আছে, নবীনতম প্রাইম মিনিস্টারের নাম কি, সেটা হচ্ছে রাজীব গান্ধী। তাহলে 61তম সংবিধান সংশোধন যখন হয়েছিল তখন পিএম কে ছিল রাজীব গান্ধী, ঠিক আছে। আচ্ছা, এই যে 1985 সাল খুব ইম্পর্টেন্ট, 1985 সাল তোমরা জানো যে 52তম সংবিধান সংশোধন হয়েছিল, ঠিক আছে, 52তম সংবিধান সংশোধনে কি বলা হয়েছিল না এই যে অ্যান্টি ডিফেকশন ল, দলত্যাগ বিরোধী আইন, ঠিক আছে, অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন, ঠিক আছে, দলত্যাগ বিরোধী আইন, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, দলত্যাগ বিরোধী আইন, ক্লিয়ার। পরের কোশ্চেন আমরা দেখে নিই, বলি একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে একটা ব্যাচ কিন্তু লঞ্চ হয়েছে তোমাদের জন্য, যাদের তোমাদের স্বপ্ন WBCS, ঠিক আছে, এবং WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ, এবং SSC CHSL MTS CGL যারা দাও তাদের জন্য, এবং মনে রাখবে RRB NTPC মানে রেলের যা এক্সাম হয় এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য চ্যাপ্টার ওয়াইজ এবং ধরে ধরে কিন্তু শেষ করা হচ্ছে। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো, ভর্তি হতে চাও, তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। তোমাদের অনেকের স্বপ্ন কিন্তু WBCS অফিসার হওয়া, ঠিক আছে, অনেকের স্বপ্ন পুলিশ হওয়া, ঠিক আছে, পুলিশের কনস্টেবল হওয়া, SI হওয়া, তোমাদের জন্যই কিন্তু একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে। মনে রাখবে একদম মিনিমাম ফিস মান্থলি 500 করে, ঠিক আছে, মান্থলি 500 করে রাখা হয়েছে ফিসটা। যদি তোমরা কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু তোমরা যোগাযোগ করবে এই নাম্বারে 7872141322, ঠিক আছে। প্রচুর স্টুডেন্ট কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে, এনরোল করে নিয়েছে। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, কল কেউ করবে না, ঠিক আছে, কল করবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, মনে থাকবে। চলো এরপর আমরা দেখে নিই, এই বছরটাই কিন্তু মনে রাখবে তোমাদের কাছে অনেকটা সুযোগ আছে। এই বছর যদি তোমরা চাকরি পেয়ে না বেরোতে পারো, তোমাদের কিন্তু ভাগ্যে মানে তোমাকে আরো ওয়েট করতে হবে, অনেক কষ্ট থাকবে কিন্তু, ঠিক আছে। সুতরাং প্রিপেয়ার ইয়োরসেলফ, ঠিক আছে, নিজেকে ভালোভাবে প্রিপেয়ার কর যুদ্ধের জন্য। মনে রাখবে এই বছর যে এক্সাম গুলো তোমরা দেখলে, এই কিছুদিন আগে মিসলেনিয়াস হলো, ক্লার্কশিপ হলো, রেলের বা NTPC যা এক্সাম আছে হবে, রেলের গ্রুপ ডি হবে, WBCS হবে, এবং শোনা যাচ্ছে SSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি বেরোতে পারে। সুতরাং তোমাদের কাছে প্রচুর সুযোগ, এই সুযোগ কিন্তু একবার হাতছাড়া করো না। আমার কাছে পড়ো, চাই যার কাছেই পড়ো, তোমাকে কিন্তু একটা জায়গায় এনরোল হয়ে থাকতে হবে। তুমি না মানে জায়গায় এনরোল হও, তুমি কিন্তু মানে কি বলবো, তোমার একটা গাইড কিন্তু প্রয়োজন, ঠিক আছে। গাইড না হলে কিন্তু তুমি চাকরি পাওয়া খুব মুশকিল। অনেকে আছে যারা সেলফ স্টাডি করে, ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো সময় লেগে যায়, এমন নয় যে চাকরি পাবে না, বাট তোমার টাইম কনজিউমিং, ঠিক আছে। কি বলছে, হুইচ এলিমেন্ট ইজ নোন অ্যাজ সুপার হ্যালোজেন, তাহলে কোনটাকে সুপার হ্যালোজেন নামে পরিচিত। তোমরা সবাই জানো যে ফ্লুরিনকে কি বলা হয়, সুপার হ্যালোজেন বলা হয়, ঠিক আছে, ফ্লুরিনকে কি বলা হয়, সুপার হ্যালোজেন।
তোমাদের আমি বলি, দেখো গ্রুপ 17, ঠিক আছে, তাহলে গ্রুপ 17 মধ্যে যে সমস্ত মৌলগুলি থাকে তাদেরকে কি বলা হয়? হ্যালোজেন মৌল বলা হয়। কি কি না? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, আয়োডিন এবং কি অ্যাস্টাটিন, তাই তো। এইসব যে মৌলগুলি আছে সব কি মনে রাখবে, এগুলোকে বলা হয় হ্যালোজেন মৌল। তার মধ্যে এই ফ্লুরিনকে কি বলা হয়? ফ্লুরিনকে বলা হয় সুপার হ্যালোজেন। কি বলা হয়? সুপার হ্যালোজেন। এবং তোমাদের আমি মাথায় খেয়াল রাখবে, এই যে হ্যালোজেন গ্রুপ দেখতে পাচ্ছ, এই হ্যালোজেন গ্রুপের মধ্যে এই ফ্লুরিন এবং ক্লোরিন, ঠিক আছে, এই দুটো কিন্তু কি আছে না? গ্যাস আছে। কি আছে? এই দুটো কিন্তু গ্যাস। ব্রোমিন কি? ব্রোমিন হচ্ছে তোমরা সবাই জানো যে তরল অধাতু, ঠিক আছে। পরে যে তরল ধাতুর নাম কি? তরল অধাতুর নাম কি? তরল ধাতুও লিখে দিচ্ছি, প্রাইমারি টেটে কিন্তু এসেছিল, ঠিক আছে, অন্যান্য এক্সামেও কিন্তু ডাব্লিউবিপি তেও কিন্তু আসে। তরল ধাতু, তরল ধাতু তোমরা সবাই জানো যে পারদ, তাই তো, পারদ। পারদ দূষণের ফলে কি রোগ হয় না? মিনামাটা রোগ হয়, ঠিক আছে, মিনামাটা রোগ হয়। ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। এবং পরে যে মিনামাটা যে রোগটা হয়, এই যে মার্কারি দূষণের ফলে, পারদ মানে মার্কারি, তাই তো। তো এই পরে যে ইথাইল মার্কারি না মিথাইল মার্কারি, তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কোন মানে মার্কারি বা কোন পারদের ফলে কি রোগ হয়, এই মিনামাটা রোগটা হয়, তোমরা আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা, এই আয়োডিন, আয়োডিন মনে রাখবে এটা কিন্তু কঠিন, ঠিক আছে, কঠিন। তোমরা এটা দেখতেই পেলে যে 17 নম্বর যে গ্রুপ আছে, 17 নম্বর গ্রুপে কি আছে? তরল আছে, গ্যাস আছে এবং কি আছে? কঠিন আছে। তাহলে পরে তোমাদের যে এমন একটা গ্রুপের নাম বলো, ঠিক আছে, পর্যায় সারণীর, যেখানে তরল, কঠিন এবং গ্যাস তিনটাই আছে, তিন ধরনের মৌলই আছে, মনে রাখবে 17 নম্বর গ্রুপ, খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। আচ্ছা, পরে এই যে আয়োডিন, আয়োডিনের অভাবে কি রোগ হয়, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এর অভাবে কি রোগ হয়? এর অভাবে তোমরা জানো যে কি রোগ হয় না? গলগন্ড রোগ হয়, ঠিক আছে, গলগন্ড রোগটা কিন্তু হয়, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, গলগন্ড রোগ হয়, হ্যাঁ। আচ্ছা, দেখো এই ফ্লুরিন, ফ্লুরিনকে মনে রাখবে এই তড়িৎ ঋণাত্মকতা কিন্তু সব থেকে বেশি, ঠিক আছে। তাহলে প্রশ্ন পড়ে যে তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি কোন মৌলের? মনে রাখবে ফ্লুরিন। ফ্লুরিনের কি বললাম? তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা মনে রাখবে কি না? ম্যাক্সিমাম, ঠিক আছে। এবং পরে যে ইলেকট্রন নেগেটিভিটি, তাহলে ইলেকট্রন নেগেটিভিটি ম্যাক্সিমাম কি বললাম? সেটা হচ্ছে ফ্লুরিন। আরেকটা পর যে ইলেকট্রন অ্যাফিনিটি, ঠিক আছে, ইলেকট্রন আসক্তি ম্যাক্সিমাম কার? মনে রাখবে এই ক্লোরিনের কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি, ঠিক আছে, ইলেকট্রন অ্যাফিনিটি ম্যাক্সিমাম, ঠিক আছে, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম সেটা কার? সেটা মনে রাখবে এই ক্লোরিনের। বোঝা গেল? ধরে ধরে এই জায়গাগুলো থেকে দেখবে ধরে ধরে কোশ্চেন হচ্ছে, শুধু জাস্ট যে জায়গাটা আমি তোমাদের হিট করছি সেই জায়গাটা ভালো করে দেখে নাও। ক্লিয়ার? তাহলে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের পরে, ঠিক আছে, এই যে একটা প্রশ্ন পুলিশের কোশ্চেনে এসেছিল, ফ্লুরিন, ফ্লুরিনের অভাব মানে ফ্লুরিনের ফলে কি রোগ হয়, ঠিক আছে, ফ্লুরিনের ফলে মনে রাখবে দাঁতের ক্ষয় হয়, ঠিক আছে, দাঁতের ক্ষয়, এটা কিন্তু পুলিশের পরীক্ষায় আসা প্রশ্ন, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু ভালো করে দেখে নেবে একবার। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই, কি আছে? হুইচ ইজ নোন অ্যাজ এনার্জি কারেন্সি, তাহলে কোনটি শক্তি মুদ্রা, ঠিক আছে, শক্তি মুদ্রা। তাহলে মনে রাখবে এটিপি কে বলা হয় কি বলা হয়? শক্তি মুদ্রা বলা হয়, ঠিক আছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপি। তাহলে এটিপি কি বললাম? শক্তি, শক্তি মুদ্রা, ঠিক আছে। বা যদি বলা হয় শক্তি ঘর কাকে বলা হয়? মনে রাখবে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার মধ্যেই কিন্তু এটিপি উৎপন্ন হয়, একে বলা হয় শক্তি ঘর বা পাওয়ার হাউস, ঠিক আছে, কি বলা হয়? শক্তি ঘর। কোষের শক্তি ঘর কাকে বলা হয়? ঠিক আছে, কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউস বলা হয়, মনে রাখবে মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, রাইবোজোম, রাইবোজোম মনে রাখবে এখানে এটাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, ঠিক আছে, কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন
প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? রাইবোজোম। মনে রাখবে রাইবোজোমই কিন্তু মানে কোষ অঙ্গাণুদের মধ্যে সবচেয়ে ছোট কোষ অঙ্গাণু, ঠিক আছে, সবচেয়ে ছোট মানে ক্ষুদ্রতম কোষ অঙ্গাণু, ক্ষুদ্রতম কোষ অঙ্গাণু, ঠিক আছে, কোষ অঙ্গাণু খুব ইম্পর্টেন্ট। তাহলে ক্ষুদ্রতম কোষ অঙ্গাণুর নাম কি? সেটা হচ্ছে রাইবোজোম। গলগি বডি, গলগি বডি থেকে কি জানতে হবে? গলগি বডিকে ট্রাফিক পুলিশ বলা হয়, ঠিক আছে, কি বলা হয়? ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশ, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এই পয়েন্টগুলো কিন্তু সবগুলোই পরীক্ষায় আসে, তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। এবং আরো একটা কোষ থেকে পড়ে, কি প্রশ্ন পড়ে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে লাইসোজোমকে কি বলা হয়? লাইসোজোম আত্মঘাতী থলি, ঠিক আছে, লাইসোজোম, লাইসোজোমকে কি বলা হয়? না আত্মঘাতী থলি, আত্মঘাতী থলি, খুব ইম্পর্টেন্ট। তাহলে আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজোমকে বলা হয়। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে দ্য স্টাডি অফ স্কিন, ঠিক আছে, ত্বক সম্বন্ধে পড়াকে কি বলা হয়? তোমরা সবাই জানো ডার্মেটোলজি বলা হয়, তাই তো? আমরা জানি যে স্কিনের ডক্টর যারা হয় তাদেরকে কি বলা হয়? ডার্মেটোলজি, ঠিক আছে। এবারে স্কিন থেকে আমি তোমাদের কয়েকটা পয়েন্ট বলি আমরা পরে, যে স্কিনের মধ্যে কি থাকে? না মেলানিন থাকে, ঠিক আছে, কি থাকে? মেলানিন, মেলানিন। এবং মেলানিন মনে রাখবে যার দেহের মধ্যে যত বেশি থাকবে সে তত বেশি কি হয়? না কালো হয়, ঠিক আছে। এবং দেখবে যারা আফ্রিকার বসবাস করে তাদের দেহে কিন্তু প্রচুর পরিমাণে মেলানিন থাকে। এবারে মেলানিন আমরা ভাবি যে যারা দেহে মেলানিন আছে কালো মানে দেখতে খারাপ, মানে ব্যাপারটা আরো খারাপ, তাই তো? না, মেলানিন যার দেহে যত বেশি থাকবে তার কিন্তু স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম। মানে যারা একটু বেশি ফর্সা চামড়ার, ঠিক আছে, মানে তাদের কিন্তু মেলানিন দেহের মধ্যে কম আছে, মানে তার স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। মনে রাখবে যে এই সূর্য থেকে যে রে আসছে, ঠিক আছে, সেটার মধ্যে কি জানো, মানে সেটা যদি ডাইরেক্ট আমাদের ত্বকের মধ্যে পড়ে আমরা জানি যে সেখান থেকে কিন্তু রোগ হতে পারে, স্কিন ক্যান্সার সৃষ্টি হতে পারে। তাহলে এই মেলানিন কিন্তু তোমার স্কিন ক্যান্সার থেকে প্রোটেক্ট করবে তোমাকে, যার দেহে থাকবে আর কি, বোঝা গেল? আর স্কিন থেকে আমরা জানি যে যদি সূর্যালোকের সাহায্যে কিন্তু স্কিন কি তৈরি করতে পারে? না ভিটামিন ডি তৈরি করতে পারে। ভিটামিন ডি কি করতে পারে? না প্রডিউস করতে পারে বা তৈরি করতে পারে। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট। এবং দেখো আমরা জানি যে স্কিন, ত্বকটাই হচ্ছে সব থেকে লার্জেস্ট অর্গান, ঠিক আছে, লার্জেস্ট অর্গান ইন হিউম্যান বডি, ঠিক আছে, লার্জেস্ট অর্গান। যদি একটা প্রশ্ন তোমাদের বলে দিই, যদি বলে লার্জেস্ট গ্ল্যান্ড কি হবে? গ্ল্যান্ড মানে গ্রন্থি আর কি, আর অর্গান বলতে অঙ্গ, অঙ্গ। লার্জেস্ট অর্গান কি বললাম? স্কিন। লার্জেস্ট গ্ল্যান্ড কি বলবো? এটা হচ্ছে যকৃৎ, ঠিক আছে, যকৃৎ বা লিভার মনে রাখবে এটা কিন্তু লার্জেস্ট গ্ল্যান্ড। ক্লিয়ার? চলো এবারে অপথ্যালমোলজি। অপথ্যালমোলজি মনে রাখবে যে আই, চোখ নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে কি বলা হয়? তোমার মানে স্টাডি অফ আই, তখন মনে রাখবে কি হবে? অপথ্যালমোলজি। পোমোলজি হচ্ছে ফলবিদ্যা, ফ্রুট, ঠিক আছে, ফলবিদ্যা, ফলবিদ্যা। পেডোলজি তোমরা জানো, পেডোলজি হচ্ছে তোমার মাটি বিদ্যা, সয়েল, ঠিক আছে, কি মাটি বা সয়েল, তাই তো? খুব ইম্পর্টেন্ট। তাহলে এইগুলো পরে যে কোনটা কি বিদ্যা এগুলো কিন্তু পরীক্ষা আসে। আচ্ছা তোমরা আমাকে বলবে যে হ্রদ সম্বন্ধে পড়াকে কি বলা হয়? হ্রদ, এটা তোমাদের কমেন্টে জানাবে। চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা কি আছে। হু ইনভেন্টেড দ্য থার্মোমিটার? থার্মোমিটার কে আবিষ্কার করেছিল? খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে থার্মোমিটার বলতে এখানে কিন্তু জল থার্মোমিটারের কথা বলেছে, জল থার্মোমিটার। জল থার্মোমিটার মনে রাখবে কে? না গ্যালিলিও, ঠিক আছে, গ্যালিলিও কিন্তু জল থার্মোমিটার আবিষ্কার করেছে। পরে যে ক্যাভেন্ডিস আছে না, ক্যাভেন্ডিস হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে, মহাকর্ষীয় ধ্রুবক যেটা জি, ঠিক আছে, জিটা কি না মহাকর্ষীয় ধ্রুবক, পরীক্ষায় এসেছে, ঠিক আছে, মহাকর্ষীয় ধ্রুবকের ধ্রুবক,
এর কি করেছিল, এর মান নির্ণয় করেছে। ঠিক আছে, মান খুব ইম্পর্টেন্ট, যে মান নির্ণয়। দেখো মহাকর্ষের সূত্র আমরা জানি নিউটন, বাট মহাকর্ষীয় ধ্রুবক মনে রাখবে এই জি এর মান নির্ণয় করেছিল কে, না বিজ্ঞানী ক্যাভেন্ডিশ। ঠিক আছে, রাদারফোর্ড মনে রাখবে, রাদারফোর্ড কিন্তু পরীক্ষায় আসে। রাদারফোর্ড পরে যে নিউক্লিয়াসের আবিষ্কার করেছিল। ঠিক আছে, কিসের, না নিউক্লিয়াস। নিউক্লিয়াস বলতে কোষের নিউক্লিয়াস নয়, পদার্থের নিউক্লিয়াস আর কি, পদার্থ, পদার্থ বা তুমি বলতে পারো যে একটা তোমার পরমাণুর আর কি বলতে পারো, পরমাণুর নিউক্লিয়াসকে আবিষ্কার করেছিল মনে রাখবে কে, এই রাদারফোর্ড আবিষ্কার করেছিল। প্রিস্টলি সবাই জানো, প্রিস্টলি হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেন, অক্সিজেন আবিষ্কার করেছিল পরে। এবং এটাও পরে যে এই যে সয়েল বা মাটির মধ্যে সব থেকে বেশি পরিমাণে কি থাকে, মাটি, মাটি বলতে আর্থ ক্রাস্ট আর কি, ভূত্বক, সরি মাটি নয় ভূত্বক বলতে পারো তুমি, ভূত্বকের মধ্যে পরে যে সব থেকে ম্যাক্সিমাম কি থাকে, ম্যাক্সিমাম থাকে অক্সিজেন। তারপরে কি থাকে, তারপরে থাকে সিলিকন, তারপরে কি থাকে, অ্যালুমিনিয়াম। ঠিক আছে, যদি তোমার কাছে প্রশ্ন আসে যে সব থেকে কোন ধাতু সব থেকে বেশি পরিমাণ থাকে, কোন ধাতু, এটা কিন্তু ধাতু। ঠিক আছে, সব থেকে বেশি ধাতু কোনটা থাকে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। কোথার মধ্যে, না আর্থ ক্রাস্ট বা ভূত্বকের মধ্যে। আর অক্সিজেন হচ্ছে সব থেকে বেশি মৌল। তাহলে তোমাকে কোশ্চেনটা কেমন হবে দেখো, যদি বলা হয় সব থেকে ভূত্বক বা আর্থ ক্রাস্টের মধ্যে কোন মৌল ম্যাক্সিমাম থাকে, তখন কি করবে, তোমার অক্সিজেন করবে। ঠিক আছে, আর তোমার যদি বলা হয় কোন ধাতু ম্যাক্সিমাম থাকে, তখন মনে রাখবে কি হবে, তোমার অ্যালুমিনিয়াম ধাতু। ক্লিয়ার, এইরকম কিন্তু প্রশ্ন হবে। এবং এটাও পড়ে যে হিউম্যান বডি, হিউম্যান বডির মধ্যে সব থেকে ম্যাক্সিমাম কোন মৌল থাকে, হিউম্যান বডি। ঠিক আছে, হিউম্যান বডির মধ্যে মনে রাখবে এই অক্সিজেন কিন্তু সব থেকে বেশি পরিমাণ থেকে কিন্তু থাকে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই কি আছে। বলছে ফার্স্ট চেয়ারম্যান অফ সেবি। সেবি আগে কবে তৈরি হয়েছিল জানো, সেবি তৈরি হয়েছিল 1988 সালে। ঠিক আছে, 1988 সেবি তৈরি হয়েছিল। সেবির প্রথম চেয়ারম্যান, প্রথম মহিলা চেয়ারম্যান, ওম্যান। ঠিক আছে, প্রথম মহিলা, মহিলাটা লেখা হয়নি তো, প্রথম মহিলা চেয়ারম্যান মনে রাখবে এই মাধবী পুরী বুঝ। ঠিক আছে, মাধবী পুরী, আচ্ছা মাধবী পুরী হবে এটা, মাধবী পুরী বুঝ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা তোমাদের পরে যে সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তাই তো সেবি, সেবির কাজ কি, সেবির কাজ মনে রাখবে স্টক মার্কেট। ঠিক আছে, মানে ক্যাপিটাল মার্কেট, এটা কিন্তু রেগুলেট করে। ঠিক আছে, তাহলে প্রশ্ন পড়ে যে ক্যাপিটাল মার্কেট বা স্টক মার্কেট নিয়ন্ত্রণ করে কে, তখন মনে রাখবে সেবি হবে কিন্তু। আমি আর লিখছি না পয়েন্টটা। সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু মনে রাখবে প্রথম মহিলা রাজ্যপাল। ঠিক আছে, রাজ্যপাল, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, সব এখানে মহিলাদের সম্বন্ধে আছে তাই কিন্তু আমি ডাইরেক্ট লিখছি। ঠিক আছে, তাহলে প্রথম মহিলা রাজ্যপাল, ঠিক আছে, ফিমেল বা ওমেন, ওমেন রাজ্যপালের নাম কি, প্রথম মহিলা রাজ্যপালের নাম কি, সেটা মনে রাখবে সরোজিনী নাইডু। এবং পরে এই যে সরোজিনী নাইডু, ইনি কিন্তু আমাদের মানে আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি, আইএনসির কিন্তু প্রথম ভারতীয় মহিলা। ঠিক আছে, প্রথম ভারতীয় মহিলা, মহিলা প্রেসিডেন্ট। ঠিক আছে, প্রেসিডেন্ট বা সভাপতি বলতে পারো। ঠিক আছে, তাহলে প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট আইএনসির কে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে, মনে রাখবে সেটা হবে কি, সরোজিনী নাইডু। ঠিক আছে, সরোজিনী নাইডু 1925 সালে কিন্তু আইএনসির প্রেসিডেন্ট হয়েছিল। এবার তোমরা আমাকে বলবে তিনি যে প্রেসিডেন্ট হয়েছিল 1925 সালে প্রথম ভারতীয় মহিলা হিসাবে, তো সেটা কোথায় হয়েছিল, জায়গাটার নাম তোমরা আমাকে কিন্তু বলবে। আচ্ছা যদি একটা কথা বলে দিই তোমাদের, যদি বলে প্রথম মহিলা প্রেসিডেন্ট আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, তখন কিন্তু অ্যানি বেসান্ট। বাট যখন কোশ্চেনটা হবে যে প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট, তখন কিন্তু উত্তর চেঞ্জ, তখন সরোজিনী নাইডু হবে। সুচেতা কৃপালিনী মনে রাখবে ইনি কিন্তু প্রথম মহিলা, প্রথম মহিলা তোমার মুখ্যমন্ত্রী। খুব ইম্পর্টেন্ট, তাহলে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, দুটোই মনে রাখবে ইউপি, উত্তরপ্রদেশে। হ্যাঁ, তাহলে সুচেতা কৃপালিনী তিনি কিন্তু মুখ্যমন্ত্রী, প্রথম মহিলা। ঠিক আছে, মহিলা বারবার বলছি কেন, এখানে সব ওমেন দিয়ে আছে, সব মহিলা দিয়ে কিন্তু আছে। আর প্রথম রাজ্যপাল কি বললাম, সরোজিনী নাইডু, প্রথম মহিলা রাজ্যপাল। হ্যাঁ, আচ্ছা জেবি কৃপালিনী, জেবি কৃপালিনী থেকে একটা পয়েন্টই মনে রাখবে, যখন স্বাধীনতা হয়, মানে এট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, স্বাধীনতার সময়
ইনি কিন্তু আইএনসির প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে, আইএনসির প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে, আইএনসির প্রেসিডেন্ট এট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, স্বাধীনতার সময়, স্বাধীনতার সময়, এক কথায় স্বাধীনতার সময়, একদম ডাইরেক্ট কোশ্চেন গুলো আসবে, ঠিক আছে। তাহলে স্বাধীনতার সময় আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন না জেবি কৃপালিনী। সুচেতা কৃপালিনী কি না প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। সরোজিনী নাইডু কি, সরোজিনী নাইডু হচ্ছে প্রথম রাজ্যপাল, ঠিক আছে, দুজনেই কিন্তু ইউপির রাজ্যপাল আর ইউপির মুখ্যমন্ত্রী, এই দুজনের, হ্যাঁ, ইউপি উত্তরপ্রদেশ। আচ্ছা, এই আইএনসির প্রথম মহিলা ভারতীয় প্রেসিডেন্ট কে না সরোজিনী নাইডু, ঠিক আছে। আর মাধবীপুরী ব্রিজ মনে রাখবে, ইনি কিন্তু সেবির প্রথম মহিলা চেয়ারম্যান, ঠিক আছে। চলো এরপর দেখে নিই সাগা দাওয়া। এই ফেস্টিভ্যালটা কোথাকার বিখ্যাত ফেস্টিভ্যাল? সাগা দাওয়া। মনে রাখবে সাগা দাওয়া হচ্ছে সিকিমের বিখ্যাত ফেস্টিভ্যাল, সাগা দাওয়া। আচ্ছা, সিকিম থেকে কি আসে? সিকিম 1975 সালে 1975 সালে কিন্তু 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই সিকিম কিন্তু একটা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়, ঠিক আছে, পূর্ণ রাজ্য, ক্লিয়ার। এবং মনে রাখবে এই যে সিকিম হচ্ছে ফার্স্ট অর্গানিক স্টেট। অর্গানিক ব্যাপারটা কি, মানে তোমার যে চাষাবাদটা হয় সেখানে সবই কিন্তু মানে তোমার অর্গানিক যে সার আছে, ঠিক আছে, জৈব সার, সেই জৈব সারের মাধ্যমে কিন্তু সেখানে চাষাবাদটা হয়, এই জন্য বলা হয় সিকিমকে হচ্ছে ফার্স্ট অর্গানিক স্টেট, ক্লিয়ার। আচ্ছা, 1975 সাল যখন বললাম, খুব সালটা মনে রাখবে, 1975 সালে কিন্তু আইসিডিএস লঞ্চ হয়েছিল, ঠিক আছে। আইসিডিএস কত সালে লঞ্চ হয়েছিল? মনে রাখবে 1975 সাল। আর যদি বলা হয় মিড ডে মিল 1995 সাল, ঠিক আছে, 1995 সাল। আর 1995 সালে আরো একটা ইম্পর্টেন্ট ঘটনা মনে রাখবে, এই সালেই কিন্তু তোমার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কিন্তু তৈরি হয়েছিল, ঠিক আছে, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সরি জি লিখে দিয়েছি, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে, এটা তৈরি হয়েছিল মনে রাখবে 1995 সালে, ঠিক আছে। আর পরে যে এটার পূর্ব নাম কি ছিল? গ্যাট, ঠিক আছে, গ্যাট কিন্তু এর পূর্ব নাম, ক্লিয়ার। চলো নাগাল্যান্ডে মনে রাখবে হর্নবিল ফেস্টিভ্যাল, ঠিক আছে, হর্নবিল ফেস্টিভ্যাল খুব ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল, সেটা কিন্তু নাগাল্যান্ডে। আচ্ছা, মণিপুরে তোমরা সবাই জানো, মণিপুরে একটা খুব ইম্পর্টেন্ট তোমার লেক আছে, তার নাম কি না লোকটাক লেক, ঠিক আছে, লোকটাক হ্রদ। পরে যে মণিপুরের মধ্যে একটা ফ্লোটিং ন্যাশনাল পার্ক আছে, মানে জলে ভাসমান ন্যাশনাল পার্ক, তার নাম হচ্ছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, কেইবুল লামজাও, কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, হ্যাঁ, একমাত্র ভারতের কিন্তু রাখবে তোমার ফ্লোটিং ন্যাশনাল পার্ক, এনপি বলতে ন্যাশনাল পার্ক আর কি, হ্যাঁ। চলো এরপরে আমরা দেখে নিই, রাজস্থানটা অনেক ইম্পর্টেন্ট, পরে বলবো। আচ্ছা, দ্য লোকেশন অফ ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্টের অবস্থানটা কোথায়? মনে রাখবে ইন্দিরা পয়েন্টটা কিন্তু গ্রেট নিকোবরে অবস্থান করছে। যদি আমরা ভারতবর্ষকে কল্পনা করি, ঠিক আছে, ভারতবর্ষ, তো ভারতবর্ষের এই জায়গাটাই, ঠিক আছে, এখানটাই কিন্তু ইন্দিরা পয়েন্টটা কিন্তু অবস্থান করছে। আর যদি বলা হয় যে ভারতের মূল ভূখণ্ডের সাপেক্ষে দক্ষিণতম বিন্দু কি, তখন কিন্তু কন্যাকুমারিকা, হ্যাঁ, কন্যাকুমারিকা, ঠিক আছে। আর ইন্দিরা পয়েন্টটা এখানে আছে, হ্যাঁ, এখানে কিন্তু ইন্দিরা পয়েন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, এবং পরে এখান থেকে কি কি পড়ে? আন্দামান নিকোবরের যে সর্বোচ্চ শৃঙ্গের নাম পড়ে, ঠিক আছে, আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখবে, এটা কিন্তু এই নর্থ আন্দামানে অবস্থিত, হ্যাঁ, সেটা স্যাডেল পিক পড়ে, স্যাডেল পিক, ক্লিয়ার, খুব ইম্পর্টেন্ট, স্যাডেল পিক, এটা কিন্তু নর্থ আন্দামানে অবস্থান করছে। সাউথ আন্দামান মনে রাখবে, সাউথ আন্দামানে মানে আন্দামান নিকোবরের যে রাজধানী পোর্ট ব্লেয়ার, এটা কিন্তু সাউথ আন্দামানে অবস্থিত, ঠিক আছে, পোর্ট ব্লেয়ার,
অবস্থান করছে, পোর্ট ব্লেয়ার অবস্থান করছে সাউথ আন্দামানে। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। আচ্ছা, হুইচ ন্যাশনাল পার্ক ইজ নট লোকেটেড ইন কেরালা? কেরালার মধ্যে কোন ন্যাশনাল পার্কটা নেই? মনে রাখবে যে নামদাফা ন্যাশনাল পার্ক, এই নামদাফা ন্যাশনাল পার্ক এটা কিন্তু অরুণাচল প্রদেশে, ঠিক আছে, এপি অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশে কিন্তু এটা অবস্থিত, অন্ধ্রপ্রদেশ নয়, অরুণাচল প্রদেশের মধ্যে কিন্তু এই নামদাফা ন্যাশনাল পার্ক অবস্থিত। বাকি সাইলেন্ট ভ্যালি, পেরিয়ার, ঠিক আছে, ইরাভিকুলাম, এই সমস্ত ন্যাশনাল পার্ক গুলা কোথায় অবস্থিত? না কেরালার মধ্যে কিন্তু অবস্থিত। পরে এই যে পেরিয়ার ন্যাশনাল পার্ক আছে না, এই পেরিয়ার ন্যাশনাল পার্ক কিন্তু হাতির জন্য বিখ্যাত। হ্যাঁ, হাতির জন্য, হাতির জন্য কিন্তু ফেমাস, ঠিক আছে, হাতির জন্য কিন্তু মনে রাখবে এই পেরিয়ার ন্যাশনাল পার্কটা কিন্তু ফেমাস। কেরালা সম্বন্ধে আমি স্টেট জিকে তে পড়ে দিয়েছি, আমি এখানে আর কিছু বলবো না, জাস্ট মনে রাখবে কেরালার একটা সিটির নাম হচ্ছে কি কোচি। কোচিকে কি বলা হয়? কোচি। কোচির মনে রাখবে, কোচি থেকে একে কিন্তু আরব সাগরের রানী বলা হয়, ঠিক আছে, কি বলা হয় না আরব সাগরের রানী, কুইন অফ অ্যারাবিয়ান সি, ঠিক আছে, আরব সাগরের রানী, ঠিক আছে। তাহলে কুইন অফ অ্যারাবিয়ান সি কাকে বলা হয়? মনে রাখবে কোচিকে বলা হয়। কোচির মধ্যে মনে রাখবে ইন্ডিয়ার মধ্যে সব থেকে লার্জেস্ট, ঠিক আছে, লার্জেস্ট শিপইয়ার্ড অবস্থিত, শিপইয়ার্ড, ঠিক আছে, লার্জেস্ট শিপইয়ার্ড এটা কিন্তু কোচিতেই অবস্থিত, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখে নিই। আচ্ছা, দ্য হেড অফ আইএলও, মানে আইএলও বলতে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার মনে রাখবে জেনেভা। দেখো জেনেভা দিয়ে হেডকোয়ার্টার মনে রাখা একটা ট্রিক আছে, যা ডাব্লিউ দিয়ে শুরু এবং ও দিয়ে শেষ, তাদের হেডকোয়ার্টার মনে রাখবে সবই কিন্তু কি হবে? এই জেনেভা হবে। কি কি আছে তোমাদের বলি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে, ডাব্লিউটিও, উইপো আছে, WIPO, ঠিক আছে, আরো আছে সেটা হচ্ছে হু, WHO। তাহলে এটা কিন্তু মনে রাখবে, যদি ডাব্লিউ দিয়ে শুরু হয়, ও দিয়ে শেষ হয়, তাদের হেডকোয়ার্টার কোথায়? তাদের হেডকোয়ার্টার মনে রাখবে এই জেনেভা, ঠিক আছে। আচ্ছা, জুরিচ মনে রাখবে এটা কিন্তু ফিফার হেডকোয়ার্টার, ফিফার হেডকোয়ার্টার মনে রাখবে কি হবে? জুরিচ। আচ্ছা, ফিফা এই তোমাদের রিসেন্ট পড়েছিল কত সালে তৈরি হয়েছিল? 1904 সালে মনে রাখবে ফিফা তৈরি হয়েছিল, ঠিক আছে, 1904 সালে ফিফা কিন্তু তৈরি হয়েছিল। ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি মনে রাখবে এটা কিন্তু পোটোম্যাক নদীর তীরে অবস্থিত, পোটোম্যাক, পোটোম্যাক নদীর তীরে অবস্থিত। এবং পরে এই যে ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ, আইএমএফ এদের কিন্তু হেডকোয়ার্টার। ক্লিয়ার? আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখে নিই, টাইমটা অনেক হয়ে যাচ্ছে, নাহলে আরো বলতাম। which is a famous festival of তামিলনাড়ু? তামিলনাড়ুর কোনটা ফেমাস ফেস্টিভ্যাল? দেখো সবাই আমরা জানি যে জাল্লিকাট্টু, যেটা ষাঁড়ের লড়াই, এটা কোথায় হয়? তামিলনাড়ুতে হয়। তামিলনাড়ু তোমাদের আমি পড়ে দিচ্ছি স্টেট জিকে তে, তা একবার দেখে নেবে তোমরা, তামিলনাড়ু সম্বন্ধে একদম ডিটেল বলেছি, ঠিক আছে। তামিলনাড়ুর পরে যে একটা ক্লাসিক্যাল নৃত্যের নাম সেটা হচ্ছে কি ভারতনাট্যম, ভারতনাট্যম এটা মনে রাখবে তামিলনাড়ু কিন্তু তোমার ক্লাসিক্যাল নৃত্য, ঠিক আছে, ভারতনাট্যম খুব ইম্পর্টেন্ট। ভারতনাট্যম। এরপরে এর ওল্ড মানে পুরনো নাম কি ছিল? এর পুরনো নাম ছিল সাধিরাট্টম, ঠিক আছে, সাধিরাট্টম মানে এর আরেকটা নাম আর কি, ঠিক আছে, সাধিরাট্টম, ঠিক আছে। আর মনে রাখবে এই যে ভারতনাট্যম এটা কিন্তু সব থেকে ওল্ডেস্ট ক্লাসিক্যাল ডান্স, সব থেকে পুরনো ক্লাসিক্যাল ডান্সের নাম হচ্ছে ভারতনাট্যম। ওনাম তোমরা জানো, ওনাম পুরাম এগুলো সব কেরালা, ঠিক আছে, কেরালা, কেরালা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। বিহু, বিহু হচ্ছে আসামের একটা তোমার উৎসব আর কি, বিহু উৎসব, বিহু ডান্স, ঠিক আছে, এটা কিন্তু আসাম পড়ে এখানে কিন্তু। গম্ভীরা, ঠিক আছে, গম্ভীরা তোমরা জানো যে মালদা, ঠিক আছে, মালদা হচ্ছে ডান্স ইম্পর্টেন্ট, ওয়েস্ট বেঙ্গলের মালদাতে কিন্তু এই গম্ভীরা ডান্সটা কিন্তু হয়, ঠিক আছে। তাহলে এগুলো খুব ইম্পর্টেন্ট, পড়ে নিবে কিন্তু সবাই একবার। হ্যাঁ চলো, আচ্ছা তোমাদের বলে দিই ব্যাচের ব্যাপারটা বলে দিই তোমাদের। যদি কেউ ব্যাচে অ্যাডমিশন হতে চাও, কি কির জন্য হচ্ছে না, WBCS, WBP, কলকাতা পুলিশ,
এসএসসি, আরআরবি, এনটিপিসি, রেল এবং আদার্স এক্সামের জন্য একটা ব্যাচ করা হয়েছে। সেই ব্যাচে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে কিন্তু পড়ানো হচ্ছে, ঠিক আছে। তোমাদের ডাব্লিউবিসিএস যাদের স্বপ্ন, পুলিশ হওয়ার যাদের স্বপ্ন, স্বপ্নকে সত্যি করার জন্যই কিন্তু এই ব্যাচটা নিয়ে আসা হয়েছে। একদম ধরে ধরে সমস্ত চ্যাপ্টার পড়ানো হবে। যদি তোমরা কেউ অ্যাডমিশন হতে চাও তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো 7872141322। প্রচুর স্টুডেন্ট কিন্তু অলরেডি এনরোল হয়ে গেছে। যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করবে। এবং তোমাদের জন্য আর একটা ব্যাচ আনা হয়েছে, সেটা হচ্ছে যারা মেন্সের জন্য পড়তে চাইছো, ঠিক আছে, মেন্স, ঠিক আছে, ক্লার্কশিপ মেন্স, ধরো ক্লার্কশিপ, ঠিক আছে, মিসলেনিয়াস, ঠিক আছে, মিসলেনিয়াস, এই সমস্ত এক্সাম গুলো যারা পাস করেছো তাদের জন্য কিন্তু মেন্সের জন্য, ঠিক আছে, মানে ডেসক্রিপটিভ বেঙ্গলি এবং ইংলিশ একটা ব্যাচ আনা হয়েছে। বেঙ্গলি ইংলিশ, বেঙ্গলি এবং ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে। একদম মিনিমাম ফিস মান্থলি 300 টাকা, ঠিক আছে, 300 টাকা। এবং দেখো এই ব্যাচে কিন্তু তোমাকে তোমার মেন্সের জন্য বেঙ্গলি এবং ইংলিশ কিন্তু পড়ানো হবে, ঠিক আছে। আর যারা এই সমস্ত এক্সাম গুলোর জন্য অবজেক্টিভ পড়তে চাইছো তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে, মান্থলি 500 টাকা, ঠিক আছে। প্রচুর পরিশ্রম, ঠিক আছে, তোমরা বুঝতেই পারছো একটা ব্যাচ পড়ানো, চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে সমস্ত চ্যাপ্টার তাকে পড়ানো ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে। এজন্য কিন্তু তো মানে এটা তো মিনিমাম ফিজ, ঠিক আছে। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তোমরা বুঝতে পারবে কি বেনিফিট পাবে, সেটা আমি এখন বলবো না, তোমরা ব্যাচ পড়লেই কিন্তু দেখতে পাবে। এবং দেখো এই জন্য আমি মান্থলি সিস্টেম রেখেছি। যদি একটা ছেলেকে খারাপ লাগে, আমার পড়ানো খারাপ লাগে, আমি যে ম্যাটেরিয়ালস দেবো সেগুলো খারাপ লাগে, সে কিন্তু 1 বছর পরে বেরিয়ে যেতে পারবে, মানে 1 মাস পরে সে বেরিয়ে যেতে পারবে। এমন নয় যে তাকে আমি একবারে ফিস দিয়ে নিচ্ছি 3000 টাকা 4000 টাকা, না, আমি নিচ্ছি মান্থলি। তোমার যদি ভালো লাগে তুমি পরের মাস পড়বে, যদি খারাপ লাগে পরের মাস পড়ার প্রয়োজন নেই, ঠিক আছে। আমি এরকম চ্যালেঞ্জিং ওয়েতে কিন্তু পড়াচ্ছি, ঠিক আছে। যদি অ্যাডমিশন নিতে চাও তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে 7872141322। অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, ঠিক আছে, আগে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং, আজকে এখান পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।